হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো জানিয়ে দাও। আমরা যে পারুল প্রকাশনের একাদশ শ্রেণীর ভূগোল যে ফার্স্ট সেমিস্টারে যে প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে এসে দাঁড় করিয়েছি, আজকে তার দ্বিতীয় পর্ব হবে। প্রথম পর্ব যারা দেখোনি, ভালো ভালো প্রশ্ন ছিল। এই বইটি আসলে খুব সুন্দর করেছে। যারা প্রথম পর্ব দেখোনি তারা কিন্তু প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নাও। আমরা আজকে এই পারুল প্রকাশনী থেকে, যার লেখা হচ্ছে অজিত কুমার সিং লেখক, এই লেখকের থেকে আমরা কিছু এমসিকিউ আজকে দ্বিতীয় পর্বে দেখে নিব। আজকে আমাদের আলোচ্য যে বিষয়টি হবে সেটা হবে আবহাওয়া ও জলবায়ু, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। এমসিকিউ গুলো যথেষ্ট ভালো, সহজও আছে আবার হার্ডও আছে। চলো আমরা এখান থেকে এমসিকিউ গুলো একবার রিভিশন করে নিই। চলো দেখা যাক। দেখো কি বলছে। বায়ুমণ্ডল হলো গ্যাসের আবরণ, বিভিন্ন গ্যাসের মিশ্রণ। জলীয় বাষ্পের আবরণ মুক্ত কোনটিই নয়, সেটা হচ্ছে বিভিন্ন গ্যাসের মিশ্রণই হচ্ছে বায়ুমণ্ডল। মহাকাশ শুরু হয় মোটামুটি 10 কিলোমিটার উচ্চতা থেকে, 50 কিলোমিটার উচ্চতা থেকে, 100 কিলোমিটার উচ্চতা থেকে, 1000 কিলোমিটার উচ্চতা থেকে। সঠিক উত্তর হবে অপশন ডি, 1000। অ্যাটমস শব্দের অর্থ কি? মাথায় রেখো, অ্যাটমস কথার অর্থ হচ্ছে বাষ্প। কারমান লাইন হলো একটি বায়ুমণ্ডলীয় সীমানা, পাত সীমানা, ভূঅভ্যন্তরের সীমানা, জলস্তরের সীমানা। সঠিক উত্তর হচ্ছে একটি বায়ুমণ্ডলীয় সীমানা কিন্তু কারমান লাইন। বিজ্ঞানী থিওডর কারমান এই স্তরটি লক্ষ্য করেছিলেন যেখানে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার ঊর্ধ্বে এমন একটি স্তর রয়েছে যেখানে গ্যাসের অনুপাতগুলি ঠিকঠাক থাকে না। ওকে, সেই জন্য এই লাইনটাকে কারমান লাইন বলা হয়। নেক্সট চলে আসি। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় অর্ধেক অক্সিজেনের যোগান দিয়ে চলেছে কে? উদ্ভিদ, প্ল্যাঙ্কটন। পৃথিবীর বায়ুমণ্ডলের উল্লম্ব বিস্তার কত? 10,000 কিলোমিটার। জলবায়ুবিদ্যা মিটিও শব্দের অর্থ কি? আবহাওয়া। যে বল দ্বারা বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে ও পৃথিবীর সঙ্গে আবর্তন করে চলেছে তা কোনটি? আমরা জানি এটা মাধ্যাকর্ষণ শক্তি। বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে আছে সকলেরই জানা, নাইট্রোজেন। বায়ুমণ্ডলের নাইট্রোজেন পরিমাণ শতকরা হিসাব কত? 78.1। দেখো বইটিতে কিন্তু সহজ প্রশ্ন দেওয়া আছে, কঠিন দেওয়া আছে এমন ভেবো না। অনেক সময় আমরা সহজ প্রশ্নকে কিন্তু ভুল করে আসি। সো সাবধান, এগুলো দিক থেকে সাবধান অবশ্যই হতে হবে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত? সেটা হবে 20.9। বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস নয় কোনটি? তবে হিলিয়াম নিষ্ক্রিয়, নিয়ন নিষ্ক্রিয়, ক্রিপ্টন নিষ্ক্রিয়। সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, একটি সক্রিয় গ্যাস। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? সেটা হচ্ছে 0.033%। ওজোন গ্যাসের প্যাসেজ রয়েছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কোথায়? ট্রপোস্ফিয়ারে। জলাকর্ষক অণু কোনটি? দেখো লবণ কণাও আছে, ধূলি কণাও আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উভয়। প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত স্তরটি কি? ওজোন স্তর। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। মেঘ ঝড় বৃষ্টি হয় বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যে রয়েছে স্ট্র্যাটোপজ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্টেশনগুলি স্থাপন করা হয় এক্সোস্ফিয়ারে। ওজোন গ্যাসের কেন্দ্রীভবন ঘটেছে যে উচ্চতায়, সেটা হচ্ছে 20 থেকে 50 কিলোমিটার। জেড বায়ু প্রবাহের আগমন ঘটে ট্রপোপজের ওপরে। মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়? হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় থার্মোস্ফিয়ারও হয়, আবার স্ট্র্যাটোস্ফিয়ারও হয়। ওই জন্য সঠিক উত্তর উভয় স্তরে। নিরক্ষরেখায় ক্ষুব্ধমণ্ডলের সর্বোচ্চ উচ্চতা কত? 17 কিলোমিটার সর্বোচ্চ বলা হয়েছে, কোথাও 16, কোথাও 17, সব মিলিয়ে 17। মেরু প্রদেশে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 8 কিলোমিটার। মেরুজ্যোতি দেখা যায় আইসল্যান্ডে। নৈশত্য মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি ঘটে যে গ্যাসের উপস্থিতির কারণে, সেটি হচ্ছে ওজোন।
হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে বিষম মণ্ডলে। যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে সেই স্তরটি হচ্ছে কি আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের রাসায়নিক গঠনগত অনুপাত একই রকম থাকে সমমণ্ডলে বা হোমোস্ফিয়ারে। সমতাপ বা আইসোথার্মাল অঞ্চলটি হলো অবস্থিত কোথায়? থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে। আয়নোস্ফিয়ার যে স্তরে অন্তর্ভুক্ত সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। আন্তঃগ্রহ চৌম্বক ক্ষেত্র রয়েছে কোন স্তরে? ম্যাগনেটোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি রয়েছে, সূর্যের রঞ্জন রশ্মি রয়েছে। সঠিক উত্তর উভয়। আণবিক নাইট্রোজেন স্তরটি ঊর্ধ্বসীমা কত? 200 কিলোমিটার। বায়ুমণ্ডলে ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? সমুদ্র পৃষ্ঠে ঘনত্ব সবচেয়ে বেশি। বায়ুমণ্ডল গঠনকারী উপাদান সমূহের 4/3 ভাগ থাকে ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতার মধ্যে? 11 কিলোমিটার। বায়ুমণ্ডলে কার্বন লাইন চিহ্নিত করা হয়েছে কোন উচ্চতায়? 100 কিলোমিটার, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম। নিম্ন বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কোন উচ্চতায় অবস্থিত? সঠিক উত্তর 100 কিলোমিটার। বায়ুমণ্ডলে নাইট্রোজেন স্থিতিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দেখো বজ্রপাত হচ্ছে, বজ্রপাত থেকে কিছু নাইট্রোজেন আসে অ্যাজোটোব্যাক্টর দ্বারা, রাইজোবিয়াম দ্বারা। সঠিক উত্তর উক্ত সকলেই। সর্বশ্রেষ্ঠ কার্বন সিঙ্ক হিসাবে পরিচিত কোনটি? সমুদ্র। বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের 90% থাকে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার এর মধ্যে। জলাকর্ষক অণু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধূলিকণা হবে, লবণ কণা হবে, উদ্ভিদ রেণু হবে। প্রত্যেকটা কি বলে? এসপিএম বলে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। সবগুলি হবে সঠিক উত্তর। মোটামুটি এগুলো এমসিকিউ দেখলেই হবে। শূন্যস্থান রয়েছে যেগুলো বারবার রিপিট হয়েছে, আমি শূন্যস্থানগুলো এখানকার করলাম না। আমরা পরবর্তী চ্যাপ্টার চলে যাব, যে চ্যাপ্টারটা আমাদের হচ্ছে মানবীয় ভূগোলের উদ্দেশ্য ও ব্যাপ্তি। এখান থেকে এমসিকিউ গুলো আমরা চলো একবার দেখে নিই। মানবীয় ভূগোল রয়েছে যেখানে বিভিন্ন ভৌগোলিক তাদের বক্তব্য উপস্থাপন করেছে, অনেকে ভূগোল সংক্রান্ত বই লিখেছে। এখানে আমরা সেই জিনিসগুলো কিন্তু পাবো। এখানে আমরা বসতি পাবো, নগর বসতি, পৌর বসতি, এগুলো কিন্তু পাবো। ঠিক আছে, তো এখানকার যে এমসিকিউ গুলো আছে আমি একবার দেখিয়ে দিই। চলো, মানব ভূগোল চ্যাপ্টারটা 11 এর জন্য একটু যথেষ্ট বড় রয়েছে। চলো এখানে দেখে নিই কি বলছে প্রশ্নগুলো। রেডি? চলো। মানব জাতির যে গোষ্ঠী সোজা হয়ে হাঁটতে শুরু করেছিল তার নাম হচ্ছে আর্ডিপিথেকাস। বর্তমান মানব জাতির পূর্বপুরুষদের উদ্ভব হয় 2 লক্ষ বছর আগে। প্রায় 2 লক্ষ বছর আগে মানব গোষ্ঠীর নাম ছিল হোমো স্যাপিয়েন্স। ডাই এর কুন্ডে বইয়ের লেখকের নাম হচ্ছে কার্ল রিটার। অ্যানথ্রোপোজিওগ্রাফিক বইয়ের লেখক হচ্ছে ফ্রেডরিক রাজ্জেল। যারা ভিডিওটি দেখছে তারা ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নাও, তোমাদের কিন্তু ভিডিও স্পষ্ট চলে আসবে। রাষ্ট্রকে জীবসত্তার সঙ্গে তুলনা করেছিলেন কোন ভৌগোলিক? রাজ্জেল। হিস্ট্রি অফ ম্যানকাইন্ড গ্রন্থের রচয়িতা হলেন রাজ্জেল। সম্ভাবনাবাদের তথ্যের প্রবক্তা হলেন ভিদাল দে লা ব্লাস। প্রিন্সিপাল ডে জিওগ্রাফিক হিউম্যান গ্রন্থের লেখককে? ভিদাল দে লা ব্লাস। কসমস গ্রন্থের রচয়িতাকে? আলেকজান্ডার ভন হামবোল্ট। কসমস লিখেছিলেন। নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে ছিলেন? হান্টিংটন, মিস স্যাম্পল, দুজনেই, উভয়। এক্সপ্লানেশন ইন জিওগ্রাফি গ্রন্থের রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে ডেভিড হার্ভে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে মানবীয় ভূগোলের শাখা হলো, দেখো, সমাজ ভূগোল আছে, আঞ্চলিক ভূগোল আছে, রাজনৈতিক ভূগোল রয়েছে। তো উত্তর হবে সবকটি। মানুষের বৈষম্য ও বঞ্চনার অনুসন্ধানমূলক ভূগোল কোনটি? ক্রিটিক্যাল ভূগোল। সমাজ ভূগোলের শাখা কোনটি? দেখো, কল্যাণমূলক ভূগোল হবে, মানবতাবাদী ভূগোল হবে, আচরণবাদী ভূগোল হবে। উক্ত সবকটি হবে সঠিক উত্তর। জলবায়ু বিভিন্ন হয়। জলবায়ু যে পার্থক্য বিভিন্ন জায়গায় সেটা কি অক্ষাংশের ভিত্তিতে হয়। মহাদেশীয় অবস্থানে রয়েছে কি? ভারতবর্ষ, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ। সঠিক উত্তর হচ্ছে নেপাল। দ্বীপীয় অবস্থান রয়েছে কি? জাপান।
ভারতবর্ষের অবস্থান কোথায়? দেখো দ্বীপীয় আছে, মহাদেশে আছে, ওই জন্য এখানে বলে উপদ্বীপীয়। ট্রান্স হিউম্যানস হলো ঋতু নিয়ন্ত্রিত যাযাবর পশুপালন বৃত্তি। পৃথিবীর প্রায় 90% লোকের বসবাস সমভূমি অঞ্চলে। প্রাচীন সভ্যতা ছিল নদী কেন্দ্রিক। প্রাচীন সভ্যতা উদাহরণ যদি বলা হয় তাহলে কি হবে? নিম্নোক্ত হবে মিশরীয় সভ্যতা, গঙ্গা সিন্ধু সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সবকটি। নদী কেন্দ্রিক প্রাচীন সভ্যতা গড়ে ওঠার কারণ হচ্ছে দেখো নদীর তীরে মাটি উর্বর, নদী অববাহিকা সমতল ভূমিভাগ আছে, পানীয় জল পাওয়ার সুবিধা রয়েছে, ওই জন্য সবকটি হবে। নেক্সট দেখো, বন্দর গঠনের জন্য আদর্শ ভূমিভাগ কোনটি? হচ্ছে ভগ্ন উপকূল রেখা। ঝড়ের প্রকোপ থেকে রক্ষার জন্য গ্রামীণ বসতির ছাদের আকৃতি কেমন হয়? শঙ্কু আকৃতির ঢাল বিশিষ্ট হয়। প্রাচীন জীবিকার উদাহরণ নয় মিশ্র কৃষি, খাদ্য সংগ্রহ, পশুপালন, স্থানান্তর সবই কিন্তু প্রাচীন প্রিমিটিভ কাল্টিভেশন। পরিবেশের প্রতি মানুষের সাড়া বা প্রতিক্রিয়াকে 21টি ভাগে চিহ্নিত করেছেন হান্টিংটন। আধুনিক মানবীয় ভূগোলকে প্রভাবিত করেছে জলবায়ু পরিবর্তন, বিশ্বায়ন, সোশ্যাল নেটওয়ার্কিং, উক্ত সবকটি। মানবীয় ভূগোলবিদ হিসেবে খ্যাতকে ডেভিড হার্ভেকে বলা হয় মানবীয় ভূগোলবিদ। বর্তমান মানবজাতির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সাপিয়েন্স। রাজনৈতিক ভূগোলে জনক হচ্ছে রাজ্জেল। সম্ভাবনাবাদ তথ্যের একজন অন্যতম প্রবক্তা হলেন ভাইদাল দি লাপ্লাস। রাষ্ট্রকে জীবসত্তার সঙ্গে তুলনা করেছেন তার পুস্তকের লেখকের নাম হচ্ছে রাজ্জেল। জ্যাক মা প্রথম কোন ভূগোলের আলোচনা পদ্ধতি উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন? চিকিৎসা ভূগোল। কসমস গ্রন্থে লিখেছেন ভন হাম্বোল্ড। বন্ধুরা, এখান থেকে আমরা মোটামুটি মানবীয় ভূগোলে যেখানে পারুল প্রকাশনীতে 11 ফার্স্ট সেমিস্টার যেটুকু দেওয়া হয়েছে সেটুকু আমরা আলোচনা করে নিলাম। আমরা চলে যাব এরপরে আমরা অর্থনৈতিক ভূগোলে। দেখো এখানে সেমিস্টার সিস্টেম যেহেতু চালু করে দিয়েছে, তাই কিছু ফার্স্ট সেমিস্টার পাওয়া যাবে একই চ্যাপ্টারে, কিছু সেকেন্ড সেমিস্টার পাওয়া যাবে, কিছু থার্ড ইয়ার রয়েছে, কিছু ফোর্থ রয়েছে। যেটুকুই থাক বইটা অবশ্যই আমি বলবো খুব সুন্দর করেছে। আমরা এবার আলোচনা করব অর্থনৈতিক ভূগোল নিয়ে। এখান থেকে কি এমসিকিউ আছে আমরা একবার রিভিশন করে নেব। চলো দেখা যাক। চলো প্রশ্নগুলো দেখে নিই। অশোধিত কাজকর্মের উদাহরণ হলো খাদ্য সংগ্রাহক, পশুপালক, যাযাবর বৃত্তি, উভয়টাই হবে। প্রকৃতি থেকে সরাসরি সম্পদ আহরণে যুক্ত অর্থনৈতিক কর্মধারকে বলা হয় প্রাথমিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্রিয়া। প্রাথমিক অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্ভুক্ত হলো কৃষি হবে, খাদ্য সংগ্রহ হবে, উভয় হবে। প্রকৃতি থেকে আহরিত সম্পদ সরাসরি ব্যবহার না করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহৃত হয় যে ক্ষেত্রে, সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্র, আর এটাকে শিল্পক্ষেত্র বলা হয়। ব্যাংকিং ও বীমা যে অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত তা হলো চতুর্থ শ্রেণীর। পেশাদারি ক্ষেত্রে অন্তর্গত হলো ইন্টারনেট পরিষেবা, রিমোট সেন্সিং, দুটোই। অতি উচ্চবর্গীয় পরামর্শদাতাকে কোন কলার কর্মী বলা হয়? সোনালী কলার কর্মী, গোল্ডেন ওয়ার্কার। তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত হলো ব্যবসা বাণিজ্য। ভারতে শ্বেত বিপ্লব যে উৎপাদনের সঙ্গে যুক্ত তা হলো দুধ। শিক্ষকের শিক্ষাদান কোন অর্থনৈতিক কর্মধারা অন্তর্গত? পরিষেবা ক্ষেত্র। কুইনারি ক্ষেত্রে অন্তর্গত হলো পরামর্শদাতাও হবে, পরিকল্পনা নীতি রূপায়ক হবে, সঠিক উত্তর উভয়। খাদ্য সংগ্রাহক ও শিকারজীবী সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত যে সকল জনজাতি তারা হলো বুশম্যান, এস্কিমো, আন্দামানি, সবগুলোই কিন্তু হবে। খাদ্য সংগ্রাহক শিকারী জনজাতি জারোয়াদের বাসস্থান হলো আন্দামান। এস্কিমোদের প্রধান খাদ্য হলো সিল মাছ। জীবিকার সত্তাভিত্তিক শ্রমনির্ভর কৃষি ব্যবস্থার অন্তর্গত হলো স্থানান্তর কৃষি। ব্যাপক কৃষির প্রধান খাদ্য ফসল হলো গম। বহু ফসলি কৃষি পদ্ধতি অবলম্বন করা হয় নিবিড় কৃষি পদ্ধতিতে। জমির উর্বরা শক্তি ভারসাম্য বজায় রাখার জন্য উপযুক্ত কৃষি ব্যবস্থা হচ্ছে শস্যাবর্তন।
একই জমি থেকে একই সময়ে বিবিধ উপায়ে সর্বাধিক এবং বিবিধ প্রকার ফসল উৎপাদন করা হয় যে কৃষি পদ্ধতিতে, তাকে বলা হয় আন্তঃকৃষি পদ্ধতি। কৃষি উৎপাদন বাণিজ্যিকীকরণের উপযোগী হয় যে কৃষি ব্যবস্থায় ব্যাপক কৃষি হবে, বাগিচা কৃষি হবে। সঠিক উত্তর উভয়। কোন অঞ্চলে বিভিন্ন শস্য একত্রে নির্দিষ্ট পরিমাণ জমিতে অগ্রাধিকার ভিত্তিক চাষ হওয়াকে বলা হয় শস্য সমন্বয়। শহরের উপকণ্ঠে টাটকা সবজি ও ফলমূলের যোগান দেওয়ার জন্য যে কৃষি পদ্ধতি প্রচলিত তাকে বলে ট্রাক ফার্মিং। শুষ্ক কৃষি পদ্ধতির অন্যতম ফসল হলো মিলেট। ঔষধি ভেষজ নয়, সর্পগন্ধা হবে ঔষধি, বাসক ঔষধি, নিম ঔষধি, লেটুস নয়। কৃষি ব্যবস্থায় উন্নত দেশসমূহ হলো, দেখো ইউরোপের দেশ তো হবেই, উত্তর পশ্চিমের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র হবে। সঠিক উত্তর উভয়। যে কৃষি ব্যবস্থায় একই সঙ্গে কৃষি পণ্য উৎপাদন ও পশুপালন করা হয় তাকে বলে মিশ্র কৃষি। সবুজ বিপ্লবের জনক হলেন ডক্টর নরমান বোরলগ। অপারেশন ফ্লাডের মাধ্যমে কিসের উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়? দুগ্ধ। যে ফসলের সবুজ বিপ্লবে বিশেষ সাফল্য আসে সেটা হচ্ছে গম। সবুজ বিপ্লবের সাফল্যের প্রধান কারণ হচ্ছে জলসেচ সম্প্রসারণ, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, ক্ষুদ্র জমিগুলি একত্রীকরণ, সবকটাই প্রযোজ্য হবে। অপারেশন ফ্লাড 1 শুরু হয় 1970-এর দশকে। যে কৃষিতে উৎপাদক সরাসরি ক্রেতার কাছে বিক্রয় করতে পারে তা হলো উদ্যান কৃষি। বৈদেশিক মূলধন ও সংগঠনের সহায়তায় দেশীয় শ্রমশক্তির সাহায্যে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা কৃষিকার্য হলো বাগিচা কৃষি। ফসল উৎপাদনে বিশেষীকরণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কৃষি ব্যবস্থায়, সেটা হচ্ছে বাগিচাও হবে, এক ফসলি বাজার ভিত্তিক কৃষি হবে। সঠিক উত্তর উভয়। যে দেশে জনসংখ্যার চাপ বেশি সেই দেশের প্রচলিত কৃষি পদ্ধতি হলো নিবিড় হয়, বহু ফসলি হয়, ইন্টার কালচার হয়, সবকটি প্রযোজ্য। ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? চিকমাগালুর। নিচের কোনটি কফির প্রকারভেদ? সেটা হচ্ছে দেখো অ্যারাবিকা হবে, রোবাস্টা হবে, লাইবেরি হবে। সঠিক উত্তর সবকটি প্রযোজ্য। কফি উৎপাদনে উল্লেখযোগ্য হলো উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত, কর্ণাটক সবচেয়ে বেশি। বিশ্বে কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কে? ব্রাজিল। ব্রাজিল কফি উৎপাদনে প্রথম। সামুদ্রিক আবহাওয়ায় যে ফসল ভালো হয় সেটা হচ্ছে কার্পাস এবং এক্ষ উভয়। আখ উৎপাদক অঞ্চলে পরিবহন ব্যবস্থা উন্নত হওয়া দরকার, তার কারণ আখের রস দ্রুত শুকিয়ে যায়, অবিলম্বে বিক্রয় করা দরকার। উভয়ই প্রযোজ্য হবে। ইক্ষু থেকে উৎপাদিত চিনির প্রধান রপ্তানিকারক দেশ হচ্ছে ব্রাজিল। ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্রটি কোথায় আছে? লখনৌতে। তুলো চাষের জন্য উপযোগী মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। কার্পাস চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ হলো 75 থেকে 150 সেন্টিমিটার। দক্ষিণ ভারত কফি উৎপাদন অনুকূল, তার কারণ তুষারমুক্ত গ্রীষ্ম শীতকাল হবে, লাভাজাত মৃত্তিকা হবে, যথেষ্ট উষ্ণতা ও প্রচুর বৃষ্টিপাত হবে। সবকটি হবে প্রযোজ্য। সর্বশ্রেষ্ঠ মানের কার্পাস বস্ত্র তৈরি হয় যে প্রকার তুলো থেকে? দীর্ঘ আঁশ যুক্ত। ওপেন কাস্ট মাইনিং এর উদাহরণ কোনটি? কয়লা, স্বর্ণ দুটোই। কার্পাস পাকিস্তানে কি নামে পরিচিত? শ্বেত স্বর্ণ বা হোয়াইট গোল্ড। জীবাশ্ম জ্বালানি কোনটি? কয়লাও আছে, পেট্রোলিয়াম আছে। সঠিক উত্তর উভয়। প্রথাগত কৃষি পদ্ধতি মূলত কি নির্ভর? শ্রম নির্ভর। পেশাদারী পরামর্শদান ড্যাশ অর্থনৈতিক ক্রিয়াকলাপে অন্তর্ভুক্ত? কুইনারি। ব্যারিস্টার, ডাক্তার কোন কলার কর্মী? গোল্ড কলার কর্মী। টোডা সম্প্রদায়ের প্রধান উপজীবিকা কি? পশুপালন। এস্কিমোদের বরফের বাসগৃহ কি বলা হয়? ইগলু বলা হয়। পশুর পাল নিয়ে ড্যাশ পরিভ্রমণ করা হয় ঋতুভিত্তিক যাযাবর ভিত্তিতে? উল্লম্ব পরিভ্রমণ। কিরগিজদের প্রধান, এটা কি উল্লম্ব বলা হলো কেন? যেহেতু পশুর পাল নিয়ে পাহাড়ে উঠতে হয় আবার নামতে হয়, সেজন্য উল্লম্ব। কিরগিজদের প্রধান খাদ্যদ্রব্য কি? দুগ্ধ।
যাযাবর নয় এমন উপজাতি হলো টোডা। জনপ্রতি উৎপাদন কম কিন্তু হেক্টর প্রতি উৎপাদন বেশি হয় নিবিড় কৃষি পদ্ধতিতে। ড্যাশ বাণিজ্যিক কৃষি নয়, নিবিড় জীবিকা ভিত্তিক কৃষি হচ্ছে বাণিজ্যিক নয়। মনুষ্য খাদ্যের সঙ্গে পশু খাদ্য সমান গুরুত্বপূর্ণ মিশ্র কৃষি ব্যবস্থায়। শস্যাবর্তন বহুল প্রচলিত মিশ্র কৃষি ব্যবস্থায় ভারতের সবুজ বিপ্লব পথিকৃৎ হলেন ডক্টর স্বামীনাথন। দেখো সবুজ বিপ্লবের জনক যেটা হচ্ছে সেটা হচ্ছে বোরলগ, ডক্টর বোরলগ, কিন্তু ভারতে যেটা প্রতিক্রিয়া সেটা হচ্ছে স্বামীনাথন। ভারতের শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন। ভারতে উৎপাদিত উল্লেখযোগ্য বাগিচা ফসল হচ্ছে চা, এটা দরকার নেই। দেখো কেবল স্থানীয় চাহিদা পূরণের মানুষের সামনে হলো নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ব্রাজিলে কফি বাগিচাগুলোকে কি বলে? ফাজেন্ডা বলা হয়। ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? কর্ণাটক। আখের ছিবড়া ড্যাশ শিল্পে কাজে লাগে? কাগজ শিল্পে। আখ উৎপাদনের শ্রেষ্ঠ দেশ হচ্ছে ব্রাজিল। কফি ড্যাশ অঞ্চলের ফসল সেটা হচ্ছে ক্রান্তীয়। কোন দেশ কার্পাস উৎপাদনের শ্রেষ্ঠ স্থান রয়েছে? সেটা হচ্ছে ভারত। খনিজ উত্তোলনে যখন ভূপৃষ্ঠ উপরিস্তর হয় তখন তা কি বলে? ওপেন কাস্ট। ড্যাশকে তরল সোনা বলা হয়, পেট্রোলিয়ামকে। ড্যাশ ও ড্যাশ খনিজ উত্তোলন জনিত খনিজ চূর্ণ বায়ু দূষণ একটি বড় সমস্যা, সেটা হচ্ছে কয়লা ও লৌহ। বন্ধুরা আমরা আজকে এই পারুল প্রকাশনী রজিত কুমার শীলের লেখা একাদশের যে ফার্স্ট সেমিস্টার ভূগোল বই সেখান থেকে আমরা দ্বিতীয় পর্বে এমসিকিউ কমপ্লিট করে ফেললাম। এরপরে আমাদের আরো কিছু চ্যাপ্টার রয়েছে যেটা আমরা তোমাদের তৃতীয় পর্বে শেষ করব। আজকে ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।